If I ask you, আপনাকে যদি প্রশ্ন করা হয়, now you declare object, that's now. So at some point of time you have to instantiate it. How? By allocating new memory. The new Asif equal to new student, something like that. Okay? তো নিউ স্টুডেন্ট করলে আমার স্টুডেন্ট ইনস্ট্যান্স তৈরি হবে, তার মানে অবজেক্টটা এখন রিয়েলিটিতে এক্সিস্ট করে ইন র্যাম, সো আই ক্যান ওয়ার্ক উইথ ইট, ইউজ ইট। ওকে, ফাইন। তো নিউ করলে ইনস্ট্যান্স হবে, বাট আমরা জানি যে ইনস্ট্যান্স হলেই যে তাকে রেফারেন্স থাকতে হবে, নট নেসেসারিলি। লাইক ইউ হ্যাভ 10 level objects in your FX7. Now from the controller class code, you want to use only 2 of the levels. So you need reference of 2 level instance, যাতে ওটাকে ক্লায়েন্ট বানানো যায়। ওকে, সো কখন আমরা একটা ইনস্ট্যান্সের নাম দিব বা have a reference to an instance of a class? তো এখানে দেখেন যে নিউ ক্লাস নেম করলেই কিন্তু আপনার ইনস্ট্যান্সিয়েটেড, মানে ইজ অলরেডি এক্সারসাইজড। ওকে, এখন অ্যান্সার হলো যে যদি আমি ফিউচারে we want to make that instance as the client of a method call or field access, then we must have a name refer to that instance memory. তো আমরা যখন বলি যে int x, basically x is the name of the byte. ওকে, অর্থাৎ যে 4 বাইট অ্যালোকেট করা হয়েছে ইন্টিজারের জন্য। কোন 4 বাইট? You have 8 GB RAM, so you have 8 billion plus bytes. কথা বন্ধ করেন, তাহলে এই 8 বিলিয়ন বাইটের মধ্যে কোনো না কোনো 4 বাইট হচ্ছে এই ইন্টিজারের জন্য। I don't need to know the byte number. Okay, অমুক 4 byte, I don't need to know, and it's difficult to write code in terms of memory address, actual address. Instead, if we have a name, that name acts as the reference to that address. তো তাহলে আমি যখনই বলি যে input x বা print x, basically x takes me to that memory location. So similarly, object name is also reference to that instance. Okay, now int x gives me 4 bytes for an integer, but student Asif does not give me any memory unless we instantiate it using new. তো নিউ স্টুডেন্ট করলেই আমার ইনস্ট্যান্স তৈরি হবে, কিন্তু ওই এক্স যেমন একটা রেফারেন্স হিসেবে কাজ করে, ওই নিউ স্টুডেন্টকেও একটা রেফারেন্স আমার লাগবে যদি আমি ফিউচারে এই ইনস্ট্যান্সটাকে ইউজ করতে চাই। ওকে, তো তাহলে এইটা কখন আমার লাগবে? তো দেখেন FXML লাইব্রেরি ক্লাস যেগুলো আছে আমাদের, অর্থাৎ যে ক্লাসের অবজেক্টগুলো আমার নোডকে রিপ্রেজেন্ট করে, টেক্সট ফিল্ড, লেভেল, রেডিও বাটন, রাইট, এটসেট্রা, এদের জন্য আমরা নাম দিব, অর্থাৎ FXID দিব দোজ ইনস্ট্যান্স যাকে আমি কন্ট্রোলার ক্লাসের কোড থেকে ইউজ করব অ্যাজ এ ক্লায়েন্ট। ওকে, which will be used as a client in the code of controller class. আর যাকে কন্ট্রোলার ক্লাসের কোডে যেই নোডের কোনো ইউজ নাই, তার রেফারেন্স থাকারও কোনো প্রয়োজন নাই। এনি কোশ্চেন? না বুঝলে প্রশ্ন করে। Is the point clear or not? If not, please ask. যারা অ্যাড করে আজকে প্রথম আসছেন তাদের কথা বলছি না, যারা রেগুলার ক্লাস করছেন। ক্লিয়ার? ওকে, কিন্তু এই লাইব্রেরি ক্লাসের অবজেক্ট যেগুলো আপনার FXML নোড, এগুলো ছাড়াও আপনার প্রজেক্টে মডেল ক্লাস থাকবে, লাইক প্রোডাক্ট, কাস্টমার, এমপ্লয়ি, এটসেট্রা। ওকে, ইনভয়েস, বিল। তো এই ক্লাসগুলোর ইনস্ট্যান্স টিপিক্যালি দে উইল বি নেমড অর উইল হ্যাভ এ রেফারেন্স, কারণ এই মডেল ক্লাসের অবজেক্ট সবগুলোই আমরা ইউজ করতে চাই। আমি আমার 10টা লেভেলের মধ্যে 2টা লেভেল ইউজ হবে, বাকিগুলো যা শুধু প্রম্পট হিসাবে কাজ করবে ইউজারকে দেখানোর জন্য যে এন্টার এক্স, এন্টার ওয়াই, থিংস লাইক দ্যাট। কিন্তু আমি যখন 10টা স্টুডেন্ট অবজেক্ট বা 10টা এমপ্লয়ি অবজেক্ট বানাবো,
আমি তো সবগুলাই ইউজ করবো ক্লায়েন্ট হিসাবে, কখনো না কখনো, কোনো না কোনো জায়গায় তাদের ইউজ আছে থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য অ্যাপ্লিকেশন, তাই না? তো কাজেই মডেল ক্লাস ইনস্ট্যান্স গুলোর টিপিক্যালি দে উইল বি নেমড ইনস্ট্যান্স, তাদের নাম থাকবে অথবা রেফারেন্স থাকবে। আচ্ছা, এখন এই নেমড ইনস্ট্যান্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ সিঙ্গেল ক্লাস অবজেক্ট নেম, ক্লাস হ্যান্ডেল, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্টলি ডিক্লেয়ার্ড অবজেক্ট নেম দিয়ে আমি একটা ইনস্ট্যান্সকে রেফার করতে পারি, যেমন সেটা একটা অপশন। আরেকটা হতে পারে যে নেমড ইনস্ট্যান্স ক্যান অলসো বি অ্যান এলিমেন্ট অফ এ কালেকশন such as an array element, list element, etc. আচ্ছা, এটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে, যেমন int x, এটা একটা নেমড ইন্টিজার। কিন্তু হোয়াট ইজ ভ্যালস? ভ্যালসটা কি বলেন তো? It's a array name. Vals is not an integer, but it's a name of a one-dimensional integer array. তো তাহলে val is the array name, not an integer. কিন্তু ইন্টিজারটা আসলে কে? ভ্যালস 0 বা ভ্যালস 1, ওগুলো ইন্টিজার। তাহলে দেখেন এই কালেকশনের যে প্রথম ইন্টিজার, ওর কি কোনো নাম আছে? XYZ এরকম কোনো নাম আছে? তাহলে ওই ইন্টিজারটাকে আমি রেফার করছি কি দিয়ে? অ্যারের এলিমেন্ট হিসাবে, ইন্ডেক্স দিয়ে। তো সেটাও কিন্তু আমার নেমড ইনস্ট্যান্সের মতোই ওটা কাজ করবে। ওকে, অবজেক্টের ক্ষেত্রে যদি দেখি যে স্টুডেন্ট ক্লাসের ভেরিয়েবল s ইজ অ্যান অবজেক্ট, তাহলে s দ্য অবজেক্ট নেম। বাট হোয়াট ইজ স্টুড ARR? It's an array name of one-dimensional student object. অ্যারে যে শুধু প্রিমিটিভের হয় তা তো না, অবজেক্টেরও অ্যারে হতে পারে, তাই না? অ্যারে হতে পারে, লিস্ট হতে পারে, গ্রাফ হতে পারে, ট্রি হতে পারে, যার এলিমেন্ট গুলো হচ্ছে প্রিমিটিভও হতে পারে। ট্রির ক্ষেত্রে এলিমেন্ট গুলো নোড হবে, গ্রাফের ক্ষেত্রে এলিমেন্ট গুলো নোড হবে, তাই না? তো তার মানে কি, গ্রাফ ইজ এ কালেকশন, ট্রি ইজ এ কালেকশন, স্ট্যাক ইজ এ কালেকশন, কিউ ইজ এ কালেকশন, লিস্ট ইজ এ কালেকশন, অ্যারে অলসো ইজ এ কালেকশন। তাহলে যে কোনো কালেকশনের এলিমেন্ট গুলো অবজেক্টও হতে পারে, রাইট? ইয়েস অর নো? ওকে, তাহলে std_arr is the array name, not student object name. কিন্তু in that case std_arr 0 হচ্ছে একটা object handle, student handle, because std_arr হচ্ছে collection of student, it's an array of student object, মানে কি হ্যান্ডেল, তার মানে ওই অ্যারের এলিমেন্ট গুলো আমার স্টুডেন্টের হ্যান্ডেল হিসেবে কাজ করবে। So I can actually refer a instance as the array element 2, তার মানে std_arr of I, ওকে, std_arr I হচ্ছে আপনার কি, is a student class handle। তো তাহলে আমি যদি ফিউচারে এই পার্টিকুলার স্টুডেন্ট ইনস্ট্যান্সকে, অর্থাৎ প্রথম স্টুডেন্টকে যদি আমি ক্লায়েন্ট হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমি যে কোনো সময় বলতে পারি std_arr 0 ডট ডু সাম। নিউ করলেই তো ইনস্ট্যান্স তৈরি হচ্ছে, কিন্তু ইনস্ট্যান্সটাকে পরে ধরবো কি দিয়ে? ধরবো হচ্ছে ওই ইন্ডেক্স দিয়ে। ইন্ডেক্সে কি থাকে? এলিমেন্ট থাকে, এলিমেন্টটাই ওখানে হ্যান্ডেল, কারণ স্টুডেন্ট টাইপের অ্যারে, তাহলে অ্যারে এলিমেন্ট হচ্ছে স্টুডেন্ট হ্যান্ডেল। ভ্যালস হচ্ছে টাইপের অ্যারে, তাহলে ভ্যালস এর এলিমেন্ট হচ্ছে ওই স্টুডেন্ট এলিমেন্টগুলোকে হ্যান্ডেল হিসেবে ধরা হয়েছে, বাট আমরা নিউ না করা পর্যন্ত তো হ্যান্ডেল, নিউ না করা পর্যন্ত নিউ করলে সেটা ইনস্ট্যান্স হয়ে গেল। তার মানে কি, আপনি যে স্টুডেন্ট ইনস্ট্যান্স যেটা কালেকশনে রাখছেন, সেটা কালেকশনের এলিমেন্টটাকে আপনি হ্যান্ডেল হিসেবে ইউজ করছেন। অথবা ইন্ডিভিজুয়ালি আপনি অবজেক্ট ডিক্লেয়ারও করতে পারেন, যে আসিফ, শফিক, করিম, আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, শফিক ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, দ্যাটস অলসো ফাইন, বাট তারা ইন্ডিভিজুয়াল অবজেক্ট, রাইট? তাহলে ওই জন্য আপনি ওইটাতে নিউ করতে পারবেন, এই যে std_arr I বা 0 হোয়াটএভার ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। ইনস্ট্যান্সিয়েট করতে, এখানে নিউ করা মানে ইনস্ট্যান্সিয়েট করা, আই এম ক্রিয়েটিং দ্য ইনস্ট্যান্স। কিন্তু এই ইনস্ট্যান্সটাকে, ডু আই মেইনটেনিং এ রেফারেন্স ফর দিস ইনস্ট্যান্স ফর ফিউচার ইউজ? স্টুডেন্ট ARR হোয়াট?
0 অথবা 1 অথবা 2। স্টুডেন্ট ARR ইজ নট এ স্টুডেন্ট হ্যান্ডেল। স্টুডেন্ট ARR হচ্ছে পুরো ওয়ান ডাইমেনশনাল অ্যারেটার নাম, কিন্তু অ্যারেটার এলিমেন্ট গুলো হচ্ছে হ্যান্ডেল, বিকজ ইটস এ স্টুডেন্ট টাইপের অ্যারে। তাহলে অ্যারের এলিমেন্ট গুলো কি? স্টুডেন্ট ARR অফ I, তাহলে ওইটাতে আপনি নিউ করবেন। তো ওইটাই বলা হয়েছে যে নেম ইনস্ট্যান্স ক্যান বি অ্যান এলিমেন্ট অফ এ কালেকশন, এটা হতে পারে, আবার এটা সরাসরি একটা ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার্ড অবজেক্টও হতে পারে। তা আমরা দুইভাবেই দেখাচ্ছি যে এই ক্ষেত্রে আমার এস যদি হ্যান্ডেল হয় তাহলে আমি এখানে বলতে পারি এক্স ইজ দ্য অবজেক্ট নেম, ওকে ওকে, ক্লাস হ্যান্ডেল, ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হ্যান্ডেল। তখন আপনি বলতে পারেন এস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ক্যান ইউ ইউজ এ আননেমড ইনস্ট্যান্স অ্যাজ এ ক্লায়েন্ট? আপনি একটা মেথড কল করতে চান এসি ক্লাসের, যে ইনক্রিজ টেম্পারেচার, এটা একটা মেথড। তাহলে এই মেথডটা কল করতে হলে আপনার ক্লায়েন্ট কি লাগবে? তাহলে ডটের বাম পাশে কি থাকবে? এসি তো ক্লাসের নাম, টাইপ, কিন্তু আপনার তো একটা অবজেক্ট লাগবে। তাহলে AC1 ডট ইনক্রিজ টেম্পারেচার, তাহলে AC2 ডট ইনক্রিজ, তাহলে AC1 টা কি? নেম অফ এন ইনস্ট্যান্স, অবজেক্ট নেম, যেটা একটা ইনস্ট্যান্সের রেফারেন্স হিসেবে কাজ করছে। আসিফ ডট পে বিল, তাহলে পে বিলের ক্লায়েন্ট কে? আসিফ। তো আসিফ কি? স্টুডেন্টের অবজেক্ট, যেটা অবজেক্ট নেম, যেটা একটা স্টুডেন্ট ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। তার মানে উইদাউট রেফারেন্স নেম, সেটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট নেম হোক অথবা একটা ক্লাস অ্যারে অফ বা একটা কালেকশন অফ অবজেক্টের এলিমেন্ট হোক, সেটা যদি না থাকে তাহলে কি একটা অ্যানোনিমাস ইনস্ট্যান্সকে আপনি ক্লায়েন্ট বানাতে পারবেন? কল এ মেথড যখন ক্রিয়েট করবেন তখন অনলি ওয়ান টাইম ইউজ। এই যে নিউ স্টুডেন্ট ডট পে বিল, তার মানে এখানে তো ইনস্ট্যান্স আছে, তার মানে ইট কোয়ালিফাইজ টু বি এ ক্লায়েন্ট। তো বানালেন ক্লায়েন্ট, কিন্তু এই স্টেটমেন্টের পরে গিয়ে আর এটার অ্যাড্রেস তো আপনি জানেন না, এটার অ্যাড্রেস কোথাও ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স, এটা অনলি ওয়ান টাইম ইউজ। তো যেগুলো আমরা এফএক্স আইডি না দেই সেগুলো ওয়ান টাইম ইউজ। সেগুলো ওয়ান টাইম ইউজটা কোথায়? যে রেন্ডারিং এর সময় এটা ইউজ হয়, দ্যাটস অল। তো রেন্ডারিং হয়ে গেল লেভেলটা, এরপর আর এটার কাজ নেই, দরকারও নেই। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ওকে, এখন আসেন হোয়াট ইজ স্কোপ। স্কোপ একটা ডিকশনারি ওয়ার্ড, মানে ইংলিশ ওয়ার্ড, এটা ডিকশনারি মিনিং কাকে বলে? স্কোপ মানে কি? একটা রিয়েল ওয়ার্ল্ডের কনটেক্সটে একটা এক্সাম্পল দেন। ধরেন আপনি গ্রাজুয়েশন করে পাশ করলেন সিএসসি মেজর নিয়ে। হোয়াট ইজ ইউর স্কোপ in Bangladesh? What is your scope if you want to go for higher studies? Can you go for masters in, for example, biotechnology? No, that's out of your scope. তাই না? অথবা আপনি এখন আপনার দুইটা ক্লোজ ফ্রেন্ডের নাম বলেন। আরিয়ান, আবির। ধরেন আরিয়ান আপনার পাশে বসে আছে, এখন আরিয়ানকে আপনি বলতেছেন যে আরিয়ান ডট গিভ ট্রিট। আরিয়ানকে আপনি ক্লায়েন্ট বানিয়ে তার গিভ ট্রিট মেথডকে কল করতে পারতেছেন, কারণ কি? কারণ আরিয়ান এখানে বসে আছে। আরেকজন আবির, আবির মনে করেন মরক্কোতে গেছে সাহারা মরুভূমি দেখতে, তো সে এখন স্যান্ড ডিউনস এর মধ্যে আছে, কোনো নেটওয়ার্ক নাই। ক্যান ইউ call the give treat using Abir as client? And Abir is out of scope. General idea. তো তাহলে আমরা প্রোগ্রামিং কনটেক্সটে যখন বলছি হোয়াট ইজ দ্য স্কোপ, স্কোপ অফ হোয়াট? স্কোপ অফ একটা নর্মাল ভেরিয়েবলের কথা যদি বলি তাহলে এটা লোকাল অথবা গ্লোবাল, মানে ক্লাস ছাড়া। ওকে, পাইথনে যেমন আপনি একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে পারেন, তাই না? তো একটা ভেরিয়েবল হতে পারে লোকাল অথবা গ্লোবাল। তো
এখানে আমরা স্কোপ বলতে স্কোপ অফ দ্য মেমোরি বলছি, অর্থাৎ একটা ডাটা হলে সেই ডাটাটা রিড করা যাবে কি যাবে না, আর যদি মেথড হয় মেথডকে কল করা যাবে কি যাবে না, সেটাই হচ্ছে স্কোপ। ওকে, তো স্কোপ অফ মেমোরি ইজ দ্য টেরিটরি বা কোড এরিয়া ফ্রম হোয়ার দ্য মেমোরি ক্যান বি অ্যাক্সেস। আচ্ছা, গ্লোবাল স্কোপ ছাড়া লোকাল স্কোপ ইজ রিপ্রেজেন্টেড বাই ব্লক। তাহলে আপনি যখনই বলবেন একটা স্কোপ, ইফ ইট ইজ নট গ্লোবাল, জাভাতে গ্লোবাল বলে কিছু নাই, বাট অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গ্লোবাল থাকে, হ্যাঁ সেটা জাভাতে, কিন্তু আমি ইন জেনারেল বলছি, যেমন সি প্লাস প্লাস, সিতে, হ্যাঁ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি পাইথনে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। আবার একটা ফাংশনের ভেতরেও তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। তো ক্লাস ফাংশনের ভেতরে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে ওটা কি আসলে লোকাল ভেরিয়েবল। আর যদি কোনো ফাংশনের পার্ট না, এমনি আউটসাইড একটা ভেরিয়েবল, তাহলে ওটা যে কোনো ফাংশন থেকেই অ্যাক্সেস করা যাবে, তো এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, তাই না? তো যখন আমরা বলছি লোকাল স্কোপ, বেসিক্যালি দেয়ার ইজ এ ব্লক, ওকে, টু ডিফাইন দিস কতটুকু জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে, ওটাই হচ্ছে ডিফাইন্ড বাই এ ব্লক। ওকে, তাহলে একটা লোকাল স্কোপ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ব্লক অ্যাসোসিয়েটেড উইথ ফাংশন বডি, ইন আওয়ার কেস মেথড বডি। বডিকে ডেফিনেশন বলা হয়, তাহলে মেথড ডেফিনেশন এইটার একটা ব্লক থাকে, কারণ মেথড যখন আমরা তৈরি করি, মেথডের রিটার্ন টাইপ, মেথডের নাম, প্যারামিটার লিস্টের পরে কি হয়, প্যারেন্থেসিসের পরে এই সেকেন্ড ব্র্যাকেটের ব্লক শুরু হয়। তাহলে এর ভেতরে যা থাকবে সেটাই হচ্ছে লোকাল টু দ্য মেথড। তাহলে এর ভেতরে যা ডিক্লেয়ার করবেন সেটা ওই মেথডের জন্য শুধু লোকাল, ওই মেথডের বাইরে সেটাকে খুঁজে পাওয়া যাবে না। ওকে, সো দ্যাটস দ্য টেরিটরি। ওকে, ব্লক অলসো ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ লুপ। লুপের তো ব্লক থাকতে পারে, এবং লুপের ব্লকের ভেতরে ইফ ইউ ডিক্লেয়ার সামথিং, তাহলে ওটা কিন্তু লুপের বাইরে অ্যাক্সেসেবল না। ওকে, আচ্ছা, আপনার কন্ডিশনাল কনস্ট্রাক্ট যেগুলো থাকে, ইফ, এলস, সুইচ কেস এটসেট্রা, এগুলোতেও ব্লক থাকতে পারে। তো সেখানেও ইফ ইউ ডিক্লেয়ার এনিথিং ইনসাইড দ্যাট ব্লক, সেটাও লোকাল টু দ্যাট পার্টিকুলার ব্লক অনলি। ওকে, ক্লাসেরও একটা ব্লক থাকে, তাহলে ক্লাসের ভেতরে যেটা ডিফাইন করবেন, ক্লাসের ভেতরে কি রাখা যাবে, ফিল্ড অথবা মেথড, তাহলে ওই ফিল্ড মেথড গুলো কিন্তু উইদিন দ্য ক্লাস ব্লক আমরা বানাচ্ছি। নেম স্পেস, এনাম, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। আবার একটা শুধু একটা ব্লক হতে পারে, নট অ্যাসোসিয়েটেড উইথ এনিথিং। ওকে, তার মানে হ্যাভিং নো অ্যাসোসিয়েশন উইথ এনি কনস্ট্রাক্ট, but that also allows you to create a individual tiny block inside another block. Okay, G, to create a local block, মানে আপনার বাসায় 5টা বেডরুম আছে, তা আপনার যে একটা বেডরুম আছে, দ্যাট ইজ ইউর ওন ব্লক। এখন আপনার ওই বেডরুমের মধ্যে আপনি পর্দা দিয়ে আবার একটা ছোট কর্নার বানাতে পারেন, মেকআপ কর্নার, তাহলে ওটা আবার ওর ভেতরে আবার আরেকটা আপনার লোকাল, মানে রুমের যে লোকাল ব্লক, তার ভেতরে আবার আপনি আরেকটা সাব লোকাল ব্লক বানাবেন। তো ওই ব্র্যাকেটটা কোনো কিছুর সাথে রিলেটেড না, ইফ, এলস, লুপ, নাথিং, সিম্পলি একটা ব্র্যাকেট দিতে পারেন। এটা প্রবাবলি ইউ হ্যাভ নট ডান দ্যাট, বাট ইট ক্যান বি ডান। ওকে, ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, তো এটা হলো ভালো কথা, স্কোপ। আমরা একটা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের কথা বললাম, কিন্তু আমরা যখন বলবো যে হোয়াট ডু মিন বাই স্কোপ অফ মেম্বার অফ এ ক্লাস, ওকে, মেম্বার অফ এ ক্লাস, not individual variable, member of a class, that means field and method. So what do you mean by that? তাহলে again এইখানে এটার মানেটা হচ্ছে the code area from which the member can be accessed. তাহলে যে জায়গা থেকে, যেখান থেকে এই ফিল্ডটাকে রিড রাইট করা যাবে, সেটাই এই ফিল্ডের স্কোপ। যে জায়গা থেকে এই মেথডকে কল করা যাবে, সেটাই এই মেথডের স্কোপ। এখন কোন জায়গা থেকে যাবে, কোন জায়গা থেকে যাবে না, সেই যে জায়গাটা থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে, সেই জায়গার ব্যাপ্তি কত বড় বা ছোট, ইট ইজ ডিসাইডেড বাই হোয়াট স্কোপ ইউ আর অ্যাসাইনিং টু দ্যাট মেম্বার। ওকে, আপনি যদি দেখেন আমাদের 4 রকম স্কোপ আছে ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড: প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ এন্ড পাবলিক। ওকে, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, তো
আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি বলি যে কোড এরিয়া অফ দ্য ক্লাস বডি কে যদি আমরা একটা হিসেবে ধরি, তাহলে it can be a method of the same class. Example, method of student class called submit assignment may call another method of student class called conduct survey. তাহলে conduct survey আপনাকে একটা সার্ভে আউটপুট দিবে, সেটা হয়তো আপনি সাবমিট অ্যাসাইনমেন্টে ইউজ করবেন। দুইটাই কিন্তু স্টুডেন্ট ক্লাসের মেথড। তাহলে আসিফ ডট কন্ডাক্ট সার্ভে, তাহলে আসিফ সার্ভেটা কন্ডাক্ট করবে এবং সেই কন্ডাক্ট সার্ভে রেজাল্টটাই আবার আসিফ ডট সাবমিট অ্যাসাইনমেন্টে ইউজ হবে। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, সাবমিট অ্যাসাইনমেন্টের যে ব্লক বা বডি, সেখান থেকে কন্ডাক্ট সার্ভেকে কল করা হবে। ওকে, তো যদি সেটা অ্যালাউড হয় তাহলে আমরা বলতে পারি যে দ্য স্কোপ অফ কন্ডাক্ট সার্ভে ইজ ওয়েল উইদিন দ্য ক্লাস। এখন কথা হলো যে এটা আমার সেম ক্লাসের মেথড যেমন হতে পারে, আর একটা মেথডকে কল করতে, এইটা আবার অন্য ক্লাসের মেথডও হতে পারে। ওকে, সো ইট ক্যান বি এ মেথড অফ অ্যানাদার ক্লাস বিলংস টু সেম ফোল্ডার অফ দ্য সেম প্রজেক্ট। তো সেম ফোল্ডারে যদি জাভা ফাইল দুটো থাকে, অ্যানাদার ক্লাস যেহেতু বলছেন, তাহলে দুইটা জাভা ক্লাস, দুইটা জাভা ক্লাস মানে দুইটা জাভা ফাইল। তো দুইটা জাভা ফাইল যদি আমার একই ফোল্ডারে থাকে, তাহলে আমরা বলবো যে দে বিলং টু সেম প্যাকেজ। মানে আপনি দারাজে একটা ভেন্ডর থেকে 4টা প্রোডাক্ট অর্ডার করেছেন, হাউ দ্যাট ভেন্ডর উইল ডেলিভার দ্যাট টু ইউ, কিভাবে সে পাঠাবে? সে কি 4টা প্রোডাক্ট 4বার পাঠাবে? তাহলে একটা বক্সের মধ্যে ভরে দিলে 4টা প্রোডাক্ট, তাহলে বক্সটাকে থিঙ্ক অফ এ ফোল্ডার। তার মানে আমার ক্লাসগুলো একসাথে আছে, কাপল, মানে দে আর নট ডিসকানেক্টেড, they stay together at all time within the folder. তো দারাজের ক্ষেত্রে আপনি ফুড পান্ডায় খাবার অর্ডার দিলেন 5টা আইটেম, আপনাকে 5বার তো দিবে না, একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসবে সব, তাহলে ওই ব্যাগটা হচ্ছে কোনো প্যাকেজ। তার মানে আমাদের এখানে ফোল্ডারে যখন আমরা ক্লাসগুলোকে রাখি, they create a scope, the folder itself is create a scope. ওকে, তো যদি ফোল্ডারের ভেতরের ক্লাসগুলো একটা আরেকটাকে ইউজ করতে পারে, which is allowed, তখন আমরা বলবো যে they are in package scope. ওকে, আচ্ছা, তো এখন it also can be method of another class belong to different folder, তার মানে different প্যাকেজ আছে of the same project। আবার it can be method of another class belong to another project। তাহলে আপনি আপনার একটা মেথডকে, যে ক্লাসের মেথড, সেই ক্লাসেরই আরেকটা মেথড কল করতে পারে, সেটা একটা পসিবিলিটি হতে পারে। ওকে, তাহলে এখানে আমি লিখছি যে পসিবল কোড এরিয়াস from where a method can be called, okay, or it can be read write। ফিল্ডের ক্ষেত্রে read write। তাহলে এই কোড এরিয়া থেকে, ওকে, তাহলে এখানে আমি বলি যে পসিবল স্কোপ। তো তাহলে এই জায়গা থেকে আমার মেথডকে কল করা যাবে অথবা ফিল্ডকে রিড রাইট করা যাবে, তার পসিবিলিটিস গুলো। তো পসিবিলিটিস কি? একই ক্লাসের মেথড ওই মেথডকে কল করবে বা ফিল্ডকে রিড রাইট করবে, একই ক্লাসের মেথড, যে ক্লাসের ফিল্ড বা মেথড, সেই ক্লাসেরই আরেকটা মেথড সেই মেথডকে বা সেই ফিল্ডকে ইউজ করবে। তাহলে এটা একটা পসিবিলিটি হতে পারে, যেমন এক্সাম্পল এখানে আমরা দিয়েছি। আবার সেম ফোল্ডারে অন্য একটা ক্লাসের মেথডও এই কাজটা করতে পারে, দ্যাট ইজ অ্যানাদার পসিবল স্কোপ। আবার যে ডিফারেন্ট ফোল্ডারের একটা ক্লাস আমার ফোল্ডারের একটা ক্লাসের মেথড বা ফিল্ডকে অ্যাক্সেস করতে পারবে, সেটা আবার আরেক ধরনের স্কোপ। আবার এমন হতে পারে যে কোনো প্রজেক্টের যে কোনো ক্লাসই আমার ক্লাসের ফিল্ড বা মেথডকে অ্যাক্সেস করতে পারবে। এখন সেম ফোল্ডার না হলে ইম্পোর্ট করতে হয়। ওকে,
সেম ফোল্ডার না হলে ইম্পোর্ট করতে হয়। তাই যে আমরা কন্ট্রোলার ক্লাসে দেখি যে সব লেভেল টেক্সট এগুলো ইম্পোর্ট করে, কেন? কারণ এগুলো এফএক্স লাইব্রেরির ফোল্ডারে আছে। কন্ট্রোলার ক্লাস তো আমার প্রজেক্টের ফোল্ডারে, দ্যাটস ওয়াই এটাকে ইম্পোর্ট করে নিতে হয়। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এই যে আমরা বিভিন্ন উদাহরণগুলো দিলাম, এইগুলো আসলে কোনটা হবে সেটা আসলে এই স্কোপ ডিক্টেট করে যে কোন জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে। ওকে, ক্লাসের ভিতরে শুধু ক্লাসের ভিতরে নাকি ক্লাসের বাইরেও অ্যাক্সেস করা যাবে, এটা ডিপেন্ড করে হোয়াট টাইপ অফ স্কোপ উই আর অ্যাসাইনিং টু দ্যাট মেম্বার। ওকে, আচ্ছা, এগুলো আপনারা জানেন যে ফিল্ড অ্যাক্সেস বলতে কি বোঝাই। ওকে, আচ্ছা, এখন দেখেন, for a class member the scope is not local or global, rather we call it public, private, or a variant, package or public, protected or package. Okay, আচ্ছা, if a member is not accessible from outside of the class we call it private. ঠিক আছে, তার মানে আপনার যদি একটা মেম্বার থাকে, let's say you have your grades, এখন আপনি বললেন যে আপনার গ্রেড গুলো ইউজ করে স্টুডেন্ট ক্লাসের, একটু কথা বন্ধ করেন, হ্যালো, নয়েজ, এক্সকিউজ মি, নয়েজ ক্রিয়েট করেন। তো গ্রেডস আর ইওর ফিল্ড। এখন ক্যান ইওর নেইবার রিড ইওর গ্রেডস? বাট দ্য স্কোপ অফ দ্য গ্রেড ইজ পাবলিক, দে ক্যান। But if the scope of the grade is private, they cannot. Not only they cannot, no other class can. তাহলে আপনি যখন বলছেন যে আমার এই গ্রেড অ্যারে অফ গ্রেডস, এই অ্যারেটা হচ্ছে আমার প্রাইভেট ফিল্ড, তার মানে এই গ্রেড অ্যারেটাকে কে ইউজ করতে পারবে? শুধুমাত্র স্টুডেন্ট ক্লাসের মেথড। ওকে, তার মানে যদি সেই ফিল্ডটাকে ওই ক্লাসের মেথড ছাড়া অন্য কোনো ক্লাসের মেথড অ্যাক্সেস করতে না পারে, তাহলে ওই ফিল্ডটা প্রাইভেট। অথবা একটা মেথডকে যদি ওই ক্লাসেরই আরেকটা মেথড ছাড়া আর কেউ কল করতে না পারে, তাহলে সেই মেথডটা প্রাইভেট। ওকে, আর উই গুড? আসিফ তো ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোন মেথড এটাকে, মানে আমি যখন একটা ফিল্ডকে রিড রাইট করি, তাহলে রিড রাইট স্টেটমেন্ট যেটা ইনপুট ফাংশন মেথডকে কল করা বা আউটপুট বা প্রিন্ট মেথডকে যে কল করা, এই কলটা তো আরেকটা মেথডের বডিতে করতে হয়। এনি স্টেটমেন্ট ইজ ইনসাইড দ্য বডি অফ অ্যানাদার মেথড। মেথডের বাইরে কি আপনি কোনো এক্সিকিউটেবল স্টেটমেন্ট লিখতে পারবেন? পারবেন না। কোনো মেথডের বাইরে কি আপনি লিখতে পারবেন যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড? না, ওই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কোনো না কোনো মেথডের ভেতরে লিখতে হবে। তার মানে আপনি যে এক ফিল্ডকে রিড করছেন, রাইট করছেন, বা একটা মেথডকে কল করছেন, কল স্টেটমেন্ট, রিড স্টেটমেন্ট, রাইট স্টেটমেন্ট, ক্যালকুলেশন স্টেটমেন্ট, দিস স্টেটমেন্টস আর পার্ট অফ সাম মেথড বডি। তাহলে কোন মেথড বডি থেকে এই স্টেটমেন্টগুলো ইউজ করা যাবে? না, কোন মেথড থেকে করা যাবে? ইট ডিপেন্ডস। এখন যে ফিল্ডটাকে আমি রিড রাইট করতে চাই, সেই ফিল্ডটা যদি প্রাইভেট হয়, তাহলে শুধু ওই ক্লাসের মেথড থেকে ওটাকে রিড রাইট করা যাবে, অন্য ক্লাসের মেথড থেকে করা যাবে না। তাহলে স্টুডেন্ট ক্লাসের ফিল্ড যদি হয় গ্রেড, তাহলে স্টুডেন্ট ক্লাসের মেথডের ভিতরে ছাড়া এই গ্রেডকে রিড রাইট করা যাবে না, টাচ করা যাবে না। এখন ধরেন অ্যাডমিনের একটা অবজেক্ট, ধরেন আপনার মিস্টার শফিক, তাহলে এখন যদি বলে যে মিস্টার শফিক যদি এখন এই ওনার ওই অ্যাডমিন ক্লাসের একটা মেথড আছে, ধরেন, ঠিক আছে, অ্যাডমিন ক্লাসের একটা মেথড আছে, ধরেন ফর এক্সাম্পল ধরেন আপনার লাইব্রেরিয়ান একটা ক্লাস, তাহলে লাইব্রেরিয়ানের একটা ক্লাসের একটা মেথড হলো ইস্যু বুক। এখন ইস্যু বুক মেথডের কাজ কি? ওনার কি কাজ? আপনার গ্রেড দেখা।
এখন ওই ইস্যু বুক মেথডের ভিতরে দেখেন আপনি কোড লিখতেছেন, তাহলে ইস্যু বুক মেথডটা কোন ক্লাসের মেথড? লাইব্রেরিয়ান ক্লাসের মেথড। ওখানে আপনি কোড লিখতেছেন যে আসিফ একটা স্টুডেন্ট অবজেক্ট, আসিফ ডট গ্রেড, এটা করা যাবে না, কারণ গ্রেড ইজ এ প্রাইভেট ফিল্ড অফ স্টুডেন্ট ক্লাস। এখন আসিফ ডট ফর এক্সাম্পল প্রিন্ট ট্রান্সক্রিপ্ট, তাহলে প্রিন্ট ট্রান্সক্রিপ্ট এটা কোন ক্লাসের মেথড? স্টুডেন্ট ক্লাসের মেথড। আর গ্রেড গুলো কোন ক্লাসের ফিল্ড? তাহলে গ্রেড যদিও প্রাইভেট, বাট প্রিন্ট ট্রান্সক্রিপ্ট ক্যান অ্যাক্সেস দ্যাট, কারণ সেম ক্লাসের মেথড। তার মানে প্রাইভেট হলে, যদি সেটা প্রাইভেট হয়, সেটা শুধুমাত্র ওই ক্লাসের ভিতরেই ইউজ করা যাবে, নট অ্যাক্সেসিবল ফ্রম আউটসাইড দ্য ক্লাস। অ্যাক্সেসিবল বলতে আমরা বুঝি অলরেডি, ফিল্ড হলে রিড রাইট, মেথড হলে কল, মানে প্রাইভেট মেথডকে আপনি কলও করতে পারবেন। ওকে, তাহলে প্রাইভেট মেথডকে কে কল করতে পারবে? ওই ক্লাসের আন্ডারে সিবলিং মেথড। তার মানে প্রাইভেট মেথড অ্যাক্টস অ্যাজ এ হেল্পার মেথড টু দ্য বিগার সিবলিং মেথড। তাহলে আপনার এখন একটা বিগার সিবলিং মেথড আছে, যে ধরেন ফর এক্সাম্পল এমপ্লয়ি ক্লাসের একটা মেথড হলো যে প্রিপেয়ার ট্যাক্স রিটার্ন, ইটস এ কমপ্লেক্স মেথড, অনেক বড় একটা মেথড। এখন প্রিপেয়ার ট্যাক্স রিটার্নের মধ্যে আমাকে ট্যাক্স রিবেট ক্যালকুলেট করতে হবে। তো ট্যাক্স রিবেট ক্যালকুলেট করার জন্য আমার একটা প্রাইভেট মেথড থাকতে পারে যে গেট ট্যাক্স রিবেট অ্যামাউন্ট। তাহলে গেট ট্যাক্স রিবেট অ্যামাউন্ট আমার ট্যাক্স রিবেট ক্যালকুলেট করে দিবে। তো এই গেট ট্যাক্স রিবেট অ্যামাউন্টের অন্য কোনো কাজ নাই আদার দেন হেল্পিং প্রিপেয়ার ট্যাক্স রিটার্ন মেথড। তো ইন দ্যাট কেস দ্যাট ক্যান বি এ প্রাইভেট মেথড। ওকে, very niche application of private method. So typically methods are public. ঠিক আছে, আচ্ছা আসেন এগুলো আপনারা একটু পড়ে নিন। এখন আমি আপনাকে এখানে একটু দেখাই, এই জাভার এই কোশ্চেনটাতে আছে। হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়ালি এখানে বলেছি যে হোয়াট ইজ দ্য প্রাইভেট স্কোপ অফ এ মেম্বার অফ এ ক্লাস। এটা হচ্ছে মোস্ট কন্ট্রোলড, তার মানে লিস্ট অ্যাক্সেস ফ্রম আউটসাইড অফ দ্য ক্লাস। লিস্ট কথাটা বলা ঠিক না, নো অ্যাক্সেস, অ্যাবসলিউটলি নো অ্যাক্সেস। ওকে, আচ্ছা। If the member is a private field, it can be directly read write by the methods of the same class only. If the member is a private method, then it can be called by sibling methods of the same class only. That is the only possibility. Okay, very restrictive. Okay. Now, what is the protected? Protected scope হচ্ছে এটা আমরা ইনহেরিটেন্স যখন আলাপ করব তখন আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, এখন এটা কথা বললে আসলে এটা কনসেপ্টটা বুঝতে অসুবিধা হবে। ইটস অ্যাসোসিয়েটেড উইথ ইনহেরিটেন্স। নাও ইনহেরিটেন্স নিয়ে আমাদের ইনডেপথ আলোচনা হবে, বাট ফর টাইম বিং শুধু এইটুকু বলে রাখা, ইনহেরিটেন্স মিনস এক্সটেনশন অফ এ ক্লাস। তা আমার এখন একটা আইবিতে স্টুডেন্ট ক্লাস আছে উইথ 10 fields and 20 methods, and there are thousands of objects created and stored in the database. Now I cannot modify this type. তাহলে এই 10,000 অবজেক্টের কি হবে? এদের পরিচয় হারিয়ে যাবে, কারণ ক্লাসটাই হচ্ছে তার পরিচয় টাইপ, তাই না? আমি তো অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, চলমান প্রক্রিয়া। তাহলে আমার চলমান প্রক্রিয়াতে স্টুডেন্ট টাইপ আছে একটা, সেটার অবজেক্টস গুলো তৈরি হচ্ছে অন এ ডেইলি বেসিস, তাই না? প্রত্যেক সেমিস্টারে নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, নতুন স্টুডেন্ট অবজেক্ট তৈরি হচ্ছে। এখন এই স্টুডেন্ট ক্লাসটাকে আমি যদি মডিফাই করি, তাহলে এই অবজেক্টগুলোর তো গন্ডগোল হয়ে যাবে। তো তাহলে এখন ধরেন আমার আইবি কে যদি ইউজিসি বলে যে তোমরা পিএইচডি অফার করতে পারবে, তাহলে আমার যে স্টুডেন্ট প্রোফাইল এটা মডিফাই হবে, কারণ আপনাদের প্রোফাইলে কোনো জব এক্সপিরিয়েন্স, পাবলিকেশন ডিটেলস এগুলো লাগে না, কিন্তু একটা পিএইচডি স্টুডেন্টের এগুলো লাগবে। তো আমি তাহলে আমাকে 2টা ফিল্ড অ্যাড করতে হবে, 10টার জায়গায় এখন 12টা ফিল্ড দরকার, 20টা মেথডের জায়গায় আরো 3টা মেথড লাগবে। তাহলে আমাকে নতুন আর একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করতে হবে। এটা স্টুডেন্ট ক্লাস, এটাকে টাচ করবো না, কারণ এটার অবজেক্টস অলরেডি দেয়ার। তাহলে আমি হয়তো রিসার্চ স্টুডেন্ট নামে আরেকটা ক্লাস বানাতে পারি। এখন এই রিসার্চ স্টুডেন্টের মধ্যে আমি যদি ইফ আই রিইনভেন্ট দ্য হুইল, আই হ্যাভ টু রাইট অল দ্য 22 মেথডস। 20টা মেথড এখানে ছিল, আরো 2টা মেথড অ্যাড করব, 12টা ফিল্ড আবার নতুন করে ডিক্লেয়ার করব। Instead, I can actually extend this class, student class. So আমি বলে দিতে পারি যে I am creating this new class, research student, which is nothing but an extension of regular student class. তাহলে এই ক্লাসের বডিতে আমি কি লিখবো? These are the extra fields. এই 2টা এক্সট্রা ফিল্ড, এই 2টা এক্সট্রা মেথড, দ্যাটস ইট।
তাহলে আমার ক্লাসটা খুব কম্প্যাক্ট এন্ড ছোট হয়ে গেল, এন্ড আই এম রিইউজিং দ্য কোড ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস। এটাকে বলা হয় এক্সটেনশন অফ ক্লাস। সো দ্যাট ইজ ইনহেরিটেন্স। তো এই তখন আমার ওই যেটা এক্সটেনশনের মাধ্যমে পেলাম সেইটার স্কোপটাকে এই প্রোটেক্টেড দিয়ে ডিফাইন করা হয়। তো ওইটা আমরা এখন ডিসকাস করছি না। ওকে, আচ্ছা, প্যাকেজে আসেন। প্যাকেজ হচ্ছে যে সেম ফোল্ডারে থাকবে, সেটাই হচ্ছে প্যাকেজ। So if the member is a package field, it can be directly read by the member of same class, of course, because এটা প্রাইভেটের থেকে বড়, মানে প্রাইভেটের থেকে বিগার টেরিটরি, সো প্রাইভেটের যেটা সেটা তো পারবেই, and methods of other classes in the same package. তা আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই। আপনাদেরটা কি ছিল? ম্যাট্রিক্স তো শুরুই হয় না আপনাদের, না? আমরা ম্যাট্রিক্স দিয়ে শুরু করি আজকে, যেহেতু করবোই ওটা। আড়াইটা পর্যন্ত না? হ্যাঁ, 45 মিনিট সময় আছে, নো প্রবলেম। আচ্ছা, ম্যাট্রিক্স অপারেশন সেকশন থেকে আমরা একটা বানিয়ে ফেলি। ওকে, নিউ প্রজেক্ট। জি হচ্ছে। তাহলে এই যে আমার বাই ডিফল্ট হ্যালো ভিউয়ার হ্যালো কন্ট্রোলার আসে, তার সাথে আবার কি আছে? তার সাথে আবার আছে একটা অ্যাপ্লিকেশন ক্লাস। তাহলে এই যে ফোল্ডার, এই ফোল্ডারে কয়টা ক্লাস আছে? কি কি? তাহলে এই দুইটা ক্লাস একই প্যাকেজে বিলং করে। সো এনি জাভা ক্লাসের কোডে আপনি দেখবেন শুরুই হয় নাম্বার 1, লাইন নাম্বার 1, প্যাকেজ স্টেটমেন্ট। তো বলেই দেয় এটা এই জাভা ফাইলটা কোন কোন প্যাকেজে আছে, অর্থাৎ কোন ফোল্ডারে আছে। ওকে, এখন ধরেন আমি যদি এই যে হ্যালো অ্যাপ্লিকেশনে, বা ধরেন আমি যদি এখন এখানে আরেকটা ক্লাস বানাই, মডেল ক্লাস ম্যাট্রিক্স নিউ, যেহেতু এটা ম্যাট্রিক্স অপারেশন, জাভা ক্লাস ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স ক্লাস তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই হ্যালো কন্ট্রোলারে ম্যাট্রিক্স ক্লাসটাকে ইউজ করতে চাই, আই ডোন্ট নিড টু ইম্পোর্ট। এখানে ইম্পোর্টে কিন্তু ম্যাট্রিক্স ক্লাসটা নাই, দরকারও নাই। ফর এক্সাম্পল, আমি যদি এখন এই স্টার্ট মেথডে গিয়ে বলি যে ম্যাট্রিক্স m ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, হ্যাঁ, অসুবিধা কি? একই প্যাকেজে তো আছে। তাহলে ও কি কোনো আমাকে এরর দিচ্ছে? ইট রিকগনাইজ ম্যাট্রিক্স অ্যাজ এ টাইপ। তো যেহেতু তারা একই প্যাকেজে আছে, একটা আরেকটাকে চিনে। আপনি একই বাসায় 5টা ভাই বোন থাকেন, আপনারা একজন আরেকজনকে চেনেন না? কিন্তু আপনার দাদার এক দূরসম্পর্কের কাজিন, উনি লন্ডন চলে গেছে 60 বছর আগে, তার ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরাও আপনাদের কাজিন, তা আপনি তো চিনেনই না তাকে। হতে পারে না? কেন চিনেন না? কারণ ডিফারেন্ট প্যাকেজ। এখন আপনি লন্ডন যাচ্ছেন, আপনার দাদাকে বললেন, দাদা আমি তো লন্ডন যাচ্ছি, তোমার না কাজিনের নাতিপুতিরা থাকে, তো তারা তো আমাদের কাজিন হয়, তো যাচ্ছি যেহেতু একটু দেখা করে আসলাম। তো দাদা বলবে যে ওই হচ্ছে ঠিকানা, ওইখানে গেলে পাওয়া যাবে, সো ইউ আর ইম্পোর্টিং দেম। ওকে, কিন্তু নিজের ভাই বোন একই বাসায় চিনেন, এখানে ইম্পোর্ট করার কিছু নাই। সো যেহেতু দে বিলং টু সেম ফোল্ডার, ইচ ক্লাস নোস ইচ আদার। তো দেখেন এখানে ম্যাট্রিক্স নিয়ে কোনো ইস্যু নাই। এখন আমি যদি আমার এই জাভাতে আমি আরেকটা প্যাকেজ বানাই, অর্থাৎ আরেকটা ফোল্ডার তৈরি করি, রাইট ক্লিক, নিউ, এই যে প্যাকেজ, লেটস আমি এটা নাম দিলাম ইউটিলিটি। প্যাকেজ নেম আর অলওয়েজ অল স্মল লেটার। ইউটিলিটি নামে দেখেন আমার আরেকটা ফোল্ডার হয়ে গেছে। এখন এখানে আমি ইউটিলিটি ক্লাসগুলো বানাতে পারি, ফর এক্সাম্পল ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওকে, স্ক্যানার, এটসেট্রা। তাহলে ক্যালকুলেটর তো আমার অ্যাপ্লিকেশন ডাটা, তাই না? এটা একটা ইউটিলিটি ক্লাস। সো ক্যালকুলেটর ক্লাস উইল হ্যাভ লট অফ মেথডস, অ্যাড, সাবট্রাকশন, স্কোয়ার রুট, তাই না, পাওয়ার, এক্সপোনেন্ট, এটসেট্রা। তো তাহলে ক্যালকুলেটর ক্লাসটা আমি বানালাম, এই যে পাবলিক ক্লাস ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর ক্লাসের প্যাকেজ স্টেটমেন্ট দেখেন, প্যাকেজ ইউটিলিটি, এই যে ফোল্ডারের নাম ইউটিলিটি। আর ম্যাট্রিক্সের প্যাকেজ স্টেটমেন্ট দেখেন, এই যে প্যাকেজ, মানে হোয়াট এভার ইজ ইউর ফোল্ডার নেম।
এখন যদি আমি এখানে ম্যাট্রিক্স ইউজ করছি, আই হ্যাড নো ইস্যু, কিন্তু আমি যদি এখন একটা ক্যালকুলেটর ইউজ করতে চাই, ক্যালকুলেটর মাই ক্যালক ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর, তো বলতে আমি ক্যালকুলেটর চিনি না, রেড আন্ডারলাইন, তো বলছে ইম্পোর্ট করো। তো ইম্পোর্ট করতে বলতেছে কেন? কারণ ও প্রজেক্ট খুঁজে পাইছে একটা ক্যালকুলেটর। এই দেখেন ইম্পোর্ট স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি চাইলে নিজেও একটা ক্লাস বানাইতে পারেন, আপনি ইম্পোর্ট করতে পারেন, অপশন থাকে যে তুমি কি ইম্পোর্ট করতে চাও। অনেক সময় দেখা যায় একই ক্লাস মাল্টিপল প্যাকেজে থাকে, সে তখন প্যাকেজের লিস্ট দিবে যে কোন প্যাকেজ থেকে তুমি এই ক্লাসটা, যেমন ডকুমেন্ট প্যাকেজ, এটা কমন একটা ক্লাস, ডকুমেন্ট ক্লাস। এটা একটা পিডিএফ জেনারেশনের যে লাইব্রেরি, সেখানেও থাকবে জাভার বিভিন্ন মাল্টিপল প্যাকেজে ডকুমেন্ট ক্লাস আছে। তা আপনি একটা ডকুমেন্ট ক্লাস ইউজ করতে চান, কোন ভার্সনটা ইউজ করতে চান, তখন ও ইম্পোর্টের জায়গায় অপশন দিবে যে এরকম 3-4টা ইম্পোর্ট অপশন আছে। আর একটা অপশনও থাকে যে ক্রিয়েট ইউর ওন ইন দিস প্যাকেজ। আপনি তো তাহলে দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেল। স্ক্র্যাচেস কি? ফ্রম দ্য স্ক্র্যাচ, এটা তার মানে কি আপনি মানে একদম ব্র্যান্ড নিউ একটা ক্লাস বানাবেন, ওই নামে ইম্পোর্ট করবেন না কারণ আপনি 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 নিজেই একটা ক্লাস বানাবেন, সেটা হয়তোবা যে ক্রিয়েট ইউর ওন বা ফ্রম স্ক্র্যাচ। যাই হোক, আপনার অপশনটা দেখলে বোঝা যেত। তাহলে এটা বোঝা গেল যে প্যাকেজও একটা স্কোপ। ওকে ওকে, আচ্ছা। এখন দেখেন নেক্সটে যদি আমরা যাই, হোয়াট ইজ পাবলিক স্কোপ? পাবলিক স্কোপ মানে লিস্ট কন্ট্রোল। ওকে, তাহলে এটা ম্যাক্সিমাম অ্যাক্সেস ফ্রম আউটসাইড। ওকে, so if the member is a public field, it can be directly read by any method of any class of any package. মানে any package মানে import করতে হবে, of course, but provided it is imported, it can be accessed from any class of any package by any method. আর the method যদি public হয়, if the member is a public method, package name copy problem, it can be called by any method of any class of any package. Okay? আচ্ছা, এখন আপনি যদি আসেন, আমরা দেখি আগে একটা কন্ট্রোলার ক্লাসে যাই আগে। এই যে হ্যালো কন্ট্রোলার তো একটা ছিলই, তাহলে হ্যালো কন্ট্রোলারের ফিল্ড কি আছে? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হ্যালো কন্ট্রোলার ক্লাস? ইটস এ ক্লাস, এটা তো একটা ক্লাস। তাহলে ওখানে মেম্বার কি আছে, কয়টা মেম্বার আছে? গিভ মি দ্য নাম্বার। দুইটা। কি কি? একটা ফিল্ড, একটা মেথড। ফিল্ডের নাম কি? ওটার টাইপ কি? লেভেল। তাহলে লেভেল টাইপের একটা অবজেক্ট, ওটা হচ্ছে ফিল্ড। আর একটা মেথড, অন ক্লিক মেথড। তাইলে এই দুইটা হচ্ছে আমার ফিল্ড, তাই না? এখন দেখেন ফিল্ডের স্কোপ কি? প্রাইভেট। ঠিক আছে, মেথডের স্কোপ এখানে প্রোটেক্টেড রাখছে। ইনহেরিটেন্স না বুঝলে এটা রেশনাল আপনি বুঝবেন না, কিন্তু আপনার কন্ট্রোলার ক্লাসে আমরা যখন মেক কন্ট্রোলার করব তখন পাবলিক মেথড হিসাবে আসবে। তো ডিফল্ট হচ্ছে ওকে। এখন কোশ্চেন হলো যে আপনি যখন একটা ক্লাস বানাবেন, হোয়াট শুড বি দ্য স্কোপ অফ ইউর ফিল্ড? প্রোটেক্টেডটা এখন ভুলে যান। Should it be private or package or public? Private. Why? ফিল্ডের কথা বলছি। আপনি একটা ক্লাস বানাচ্ছেন, লেটস সে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট বা এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি ক্লাসের একটা ফিল্ড হচ্ছে স্যালারি। না, শুড দ্য স্যালারি ইনফরমেশন বি প্রাইভেট? ওয়াই? না হলে যে কোনো ক্লাসের মেথডই ওই স্যালারিকে আপডেট করে দিতে পারে, বা স্যালারি যে কনফিডেন্সিয়াল ডেটা, যে কেউ ওটাকে ফ্রিলি অ্যাক্সেস করতে পারে, রিড করতে পারে, ডিস্টর্ট করে দিতে পারে, তাই না? সো fields are typically private for the protection of data. Now, তাহলে who can access the field?
ক্লাসের অনলি এমপ্লয়ি ক্লাসের মেথড। এটা করে আমরা আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি? উই আর নট ফরবিডিং অ্যাক্সেস অফ স্যালারি, উই আর রেস্ট্রিক্টিং আনঅথরাইজড আনসলিসিটেড অ্যাক্সেস। সহজ.com ইউজ করছেন আপনারা কেউ? বাসবিডি, সহজ.com এগুলো ওকে। অ্যাপ ইনস্টল করছেন? অ্যাপ ইনস্টল করলে কিসের পারমিশন চায়? অ্যাক্সেস টু কোন সব? তাহলে আপনি চিন্তা করেন, বাস টিকিটস কেন আপনার কন্টাক্ট ইনফরমেশন লাগবে? আপনার ফ্রেন্ডে কারা, এইটা দিয়ে ওর কাজ কি? ওর কাজ হলো আপনার কাছে বাসের টিকিট বেচা। আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল দিবেন, নাম দিবেন, টিকিট কিনবেন। আপনার বন্ধুকে কে, এটা দিয়ে ওর কি কাজ? আপনার মিডিয়াতে কি ছবি ভিডিও আছে, এটা দিয়ে ওর কি কাজ? তাহলে আপনি তাকে যখন অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, you are actually effectively making your data, মোবাইলের ডেটা পাবলিক ফর হিম। এখন ওর মেথড আপনার ডাটা নিয়ে কি করবে আপনি জানেনই না। You have no idea, no clue. So there can be unauthorized or unsolicited use of your data without your knowledge. That is why for the protection of the data and prevent unsolicited access, typical setup হচ্ছে keep the fields private. Acha, what should be the scope of method? Private or public or package? Depends on the method. But what generally should be? Generally, ধরেন এই এসি ক্লাসের একটা মেথড আছে ইনক্রিজ টেম্পারেচার, ওকে, অথবা চেঞ্জ টু ড্রাই মোড। তাহলে these are the methods. তাহলে what should be the scope of these methods? বা যারা এই রুমে আছে, যারা এই রুমে বাইরে, তাহলে কি প্যাকেজ এই রুমটাকে একটা ফোল্ডার ধরে তো আমি people যারা এই রুমে আছে। Okay, now will you keep the AC class and human class in the same package? প্যাকেজটা কেন তৈরি করা হয়? আমি ইউটিলিটি প্যাকেজটা কেন বানালাম? যাতে ইম্পোর্ট করতে পারি বিভিন্ন। না, আমি ইউটিলিটি ক্লাসটা তো ওই ম্যাট্রিক্সের সাথেও রাখতে পারতাম। এটা হচ্ছে ক্লাসগুলোর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ক্লাসিফিকেশন করে রাখা। তাইলে আমি ক্যালকুলেটর, ক্যালেন্ডার, তাই না, এই ধরনের ক্লাসগুলোকে আমি ইউটিলিটি প্যাকেজে রাখতে পারি। আবার ধরুন আমার একটা ক্লাস আছে পলিগন, আর একটা ক্লাস আছে ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এই ক্লাসগুলোকে আমি একটা ম্যাথ নামে একটা প্যাকেজ করে ওখানে রাখতে পারি, রাইট? তো তাহলে আপনার ধরেন আপনি একটা ফ্যাক্টরি, তাহলে আপনার ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে, তাহলে আপনার টুলস নামে একটা বা মেশিনারিজ নামে একটা প্যাকেজ থাকতে পারে। ওখানে আপনি ওই মেশিনারিজ ক্লাসিফিকেশনের যে ক্লাসগুলো আছে সেগুলো রাখতে পারেন, তাই না, যে হ্যামার, স্ক্রুড্রাইভার ইত্যাদি। তো তাহলে দ্যাট ইজ দ্য অর্গানাইজিং দ্য ক্লাস অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাটাগরি। আদারওয়াইজ হাজার হাজার ক্লাস একটা ফোল্ডারে থাকলে ইট উইল বি chaotic টু ম্যানেজ। আপনি তো লাইব্রেরিকে ডেভেলপ করবেন, মডিফাই করবেন, আপডেট করবেন, ইট উইল বি আনম্যানেজেবল। So that is why we create package. So it is inevitable to create package, especially for large projects. Or if you want to create a library, then of course you have to create multiple packages. Okay? Methodটা না private থাকা উচিত, because I don't want someone from the library class to go and edit someone's আচ্ছা, এখন ঠিক আছে, আপনি একটা বলছেন সেটা ঠিক আছে। তাহলে এখন কথা হলো যে এই মেথডটা আপনি যখন বানাচ্ছেন, ইউ আর পুটিং সাম কোড দেয়ার, তাহলে আপনি মেথড কেন বানান? যে মেথডটাকে কেউ না কেউ কল করবে। কেউই যদি কল করতে না পারে, হোয়াট ইজ দ্য, মানে এই মেথড থাকলেই কি না থাকলেই কি, ইটস ইররিলেভেন্ট ইফ ইট ইজ নট কলেবল। এখন আপনার মেথডের নেচারটা যদি হয় হেল্পার মেথড, তাহলে আপনি এটাকে প্রাইভেট মেথড করতে পারেন, কারণ তাহলে আপনার ক্লাসেরই একটা বড় মেথড ওটাকে ইউজ করবে অ্যাজ এ হেল্পার। But if you want this method to be called from outside of your class, which is typically most of the cases, then you should keep your method public. তো তাহলে
আপনার এই স্টুডেন্ট ক্লাসের একটা মেথড আছে সাবমিট অ্যাসাইনমেন্ট। এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করবে কে? স্টুডেন্ট ক্লায়েন্ট হতে পারে। আসিফ ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট আসিফের ডাটা নিয়ে কাজ করবে, বা লুনা ডট সাবমিট অ্যাসাইনমেন্ট লুনার ডাটা নিয়ে কাজ করবে। কিন্তু এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করবে যে আসিফ ডট সাবমিট অ্যাসাইনমেন্ট সেমিকোলন, এই কল স্টেটমেন্টটা কোথায়? মেইনে কেন থাকবে? মেইন কি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলবে? ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড হলো গিভ অ্যাসাইনমেন্ট। গিভ অ্যাসাইনমেন্টের মধ্যে থেকে কল করা হবে আসিফ ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, লুনা ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, অথবা আমার যদি একটা অ্যারে অফ স্টুডেন্ট থাকে লুপ চালায় দিয়ে স্টুডেন্ট অ্যারে আই ডট সাবমিট অ্যাসাইনমেন্ট লুপের মধ্যে। তাহলে এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করা হচ্ছে কোন জায়গা থেকে? স্টুডেন্ট ক্লাসের বাইরে থেকে, ফ্যাকাল্টি ক্লাসের মেথড থেকে। সো ইট শুড বি পাবলিক মেথড। এখন প্যাকেজ মেথড হলো চলবে যদি স্টুডেন্ট ক্লাস আর ফ্যাকাল্টি ক্লাস একই প্যাকেজে থাকে। কিন্তু আপনি যদি এটাকে লাইব্রেরিতে রাখেন তাহলে তো এটা সেম প্যাকেজে থাকবে না। আপনি লাইব্রেরিতে রাখছেন, সার্ভারে কেউ ওটাকে ইম্পোর্ট করে তার প্যাকেজে ওটাকে ইউজ করবে, তখন তো পাবলিক হতেই হবে। তাহলে অল লাইব্রেরি ক্লাসেস আর পাবলিক ক্লাস। এবং আপনার প্রজেক্টেও যদি মাল্টিপল ডিফারেন্ট প্যাকেজ থেকে একটা আরেকটাকে কল করার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার ক্লাসগুলো পাবলিক ক্লাস, আপনার ক্লাসের মেথডগুলো পাবলিক মেথড হওয়া উচিত। That's why the typical setup of a methods are scope is public. So typical scope of fields are private. Are there exception? Yes. But exception কখন করব? যখন একটা পার্টিকুলার নিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, তাহলে সেই কনটেক্সট অনুযায়ী আমাদের করতে হবে। তো সেই এক্সাম্পল আমরা দিব, বাট ইন জেনারেল উইল কিপ আওয়ার ফিল্ডস প্রাইভেট এন্ড উইল কিপ আওয়ার মেথডস পাবলিক। ওকে, এখন আসেন আমরা ম্যাট্রিক্স ক্লাস বানাই। তাহলে ম্যাট্রিক্স ক্লাসে আমার ফিল্ড কি থাকা উচিত? না, ফিল্ড কি থাকা উচিত? না, ওটা স্কোপ, কিন্তু কি থাকা উচিত? ফিল্ড হিসাবে কি থাকা উচিত? থাকা উচিত নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্টিজার হবে না অন্য কিছু হবে? মানে আপনি ডাটাগুলো একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে রাখছেন, তাহলে ওটা ডাটাগুলো কিসে রাখবেন? ডাটাগুলো তো পার্ট অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি কোনো লিস্ট বা অ্যারে? তাহলে ম্যাট্রিক্স ইটসেলফ ক্যানট হোল্ড এনি ডেটা, ইটস এ ক্লাস। You are creating this class, so you just given the name of the type matrix, কিন্তু actually আপনার bunch of information values স্টোর করতে হবে to represent a matrix। তাহলে সেই ভ্যালুগুলো আবার 2 ডাইমেনশনাল অ্যারেতে রাখতে হবে if it is a 2D matrix, তাই না? তো তাহলে ভ্যালুগুলো আপনি কিসে রাখবেন? মানে এটা তো আপনি এক্সপ্লেনেশন দিচ্ছেন, কোডে আপনি কিসের মধ্যে রাখবেন? অ্যারেতে রাখতে পারেন, 2 ডাইমেনশনাল অ্যারেতে, অথবা 2 ডাইমেনশনাল লিস্টে রাখতে পারেন। তাহলে একটা 2 ডাইমেনশনাল অ্যারে যদি হয়, দ্যাট উইল বি ইউর ফিল্ড। ওকে, সো তাহলে ইন্টিজার ভ্যালু যদি রাখতে চান, তাহলে লেটস সে ভ্যালুস হচ্ছে অ্যারে নেম, তাহলে এটা একটা ফিল্ড। আর কি বললেন আপনি? নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলামস। এই ডাটাটা কেন রাখতে হবে? নাহলে আপনি লুপ চালাবেন কিভাবে? মানে এই অ্যারেটার সাইজ কত এটা তো আপনি জানবেন না, তাহলে ওটাও আপনি রাখতে চান। ওকে, তাহলে ইন্ট নাম্বার অফ রোজ কমা নাম্বার অফ কলামস। এখন বলেন তো এদের স্কোপ কি? প্রাইভেট কি আপনি বলছেন? বলেন নাই। না বললে প্রাইভেট করতে হলে প্রাইভেট বলতে হবে। হ্যাঁ, তো তাহলে এখন এটার স্কোপ কি? পাবলিক করতে হলে পাবলিক বলতে হবে, কিছু না বললে বাই ডিফল্ট প্যাকেজ। তো আপনি যদি প্রাইভেট করতে চান তাহলে এখানে বলে দেন প্রাইভেট এন্ড প্রাইভেট। আর কি কোনো ফিল্ড লাগবে?
Now what should be the methods? ডাটা হিসাবে ম্যাট্রিক্সের ডাটা রিপ্রেজেন্ট করার জন্য এই কয়টা ফিল্ড এনাফ। Now what about the methods, functionality associated with matrix? সেটা আপনি ঠিক করেন যে ম্যাট্রিক্সের সাথে অ্যাসোসিয়েটেড ফাংশনালিটি কি হতে পারে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট, ইনভার্স, এগুলো হতে পারে। এর বাইরে আপনি বেসিক অপারেশন রাখতে পারেন, যেমন সেট ম্যাট্রিক্স, শো ম্যাট্রিক্স, এগুলো রাখতে পারেন। তো তাহলে আমরা যদি সেট ম্যাট্রিক্স রাখি আগে, ডিফল্ট কি পাবলিক, তাহলে পাবলিক কোনো কিছু রিটার্ন করব না, ভয়েড মানে কোনো ডাটা রিটার্ন করব না, সো ভয়েড সেট ম্যাট্রিক্স। এখন এই সেট ম্যাট্রিক্সের কাজ কি, কোথায় স্টোর করবেন? না মানে আপনি কিসের মধ্যে ভ্যালুগুলো রাখবেন? এই এই ম্যাট্রিক্স সেট করা মানে কি? ম্যাট্রিক্সের 2D অ্যারেটাতে ডাটাগুলো রাখা, তাই না? ওটাই তো সেটিং দ্য ম্যাট্রিক্স। তাহলে এখানে কি করতে হবে আপনাকে? নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস কোথা থেকে পাবেন? ইউজার ইনপুট দিবে। কোথায় দিবে? টেক্সট ফিল্ডে। টেক্সট ফিল্ডে তাহলে টেক্সট ফিল্ডের একটা হ্যান্ডেল আছে fxid, so that is the private field of your controller class. যে প্রাইভেট ফিল্ড সেটা আমরা একটু প্রমাণ করে আসি। So let's create our fxml, right click, new fxml, ম্যাট্রিক্স অপারেশন ভিউ নাম দিলাম। আপনি বলতেছেন যে নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস এগুলো ইনপুট নিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে সিন বিল্ডার ওপেন করি। এখন তো খুলি। ওকে, তো তাহলে আমি এখন একটা লেভেল আনলাম যে হাউ মেনি রোজ ইন ফার্স্ট ম্যাট্রিক্স। যেহেতু আপনি এডিশন সাবট্রাকশন বলছেন, অন্তত দুইটা তো লাগবে। তাহলে আমরা এখানে বলি হাউ মেনি রোজ ইন ফার্স্ট ম্যাট্রিক্স। ওকে, এটার ইনপুটটা আমরা কিসে নেব? একটা টেক্সট ফিল্ডে দিব। তো নিলাম। তো একটা নাম্বার দেওয়ার জন্য এত বড় দরকার না, একটু ছোট করে দিলাম। তো একই জিনিস আমরা আবার কলামের জন্য করতে পারি। সো ডুপ্লিকেট করে ফেলি, তাহলে আর সাইজ টাইজগুলো একই থাকবে। আর এখানে শুধু রোর জায়গায় কলামস দিয়ে দিব। সেকেন্ড ম্যাট্রিক্সটাও তো লাগবে। তাহলে আবার এই চারটাকে আমরা একসাথে ধরে ডুপ্লিকেট করতে পারি না, চারটাকে ধরে আবার ডুপ্লিকেট করতে পারি। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড ম্যাট্রিক্স। ওকে, তো এখানে শুধু আমরা সেকেন্ড বলে দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটা আমরা করলাম, তাই না? এটা বোধহয় একটু নিচে নাম। হ্যাঁ, শো করবেন, অপারেশনস গুলোর রেজাল্ট তো শো করবেন। ট্রান্সপোজ করলে সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা শো করবেন, অ্যাড করলে অ্যাডেড ম্যাট্রিক্সটা শো করবেন, তাই না? ডিটা লেভেলে শো করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন, আমরা ধাপে ধাপে করি। আগে এইটুকু আছে, এইটুকু নিয়ে করি। তাহলে এদের fxid, আচ্ছা ঠিক আছে, আমরা ডিজাইন করেই ফেলি। এখন আপনি ইনপুট দিবেন কিভাবে? ধরেন আমি বললাম যে এখানে 2/2, 2/3, আর এখানে ধরেন 3/4। তাহলে আমার টোটাল কয়টা ইনপুট দিতে হবে? প্রথম ম্যাট্রিক্সের জন্য 6টা, আর সেকেন্ড ম্যাট্রিক্সের জন্য 12টা। তাহলে 18টা ইনপুট আপনি নেবেন কিভাবে? How we are planning to take the input? How we are planning to take the input? আপনি কি 18টা টেক্সট ফিল্ড বসাবেন? Why not?
একটাতেই বারবার নিতে হবে, কারণ এখন 18টা, আরেকজনের ক্ষেত্রে 5/5 হতে পারে 25টা। এটা তো রান টাইমে ডিসাইড হবে না, সেটা তো রান টাইমে ডিসাইড হবে, আর এটা তো আমার ডিজাইন টাইমে। তার মানে আমি একটা টেক্সট ফিল্ডেই বারবার ইনপুট নেব। তাহলে আমি একটা লেভেলকে বলতে পারি এন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট। ঠিক আছে, সো বললাম এন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট। ওকে, এটাকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ল্যাভেন্ডার স্পেলিং কি? LAVDER। আচ্ছা, ল্যাভেন্ডার চলে আসছে। তো এখানে আমার আরেকটা টেক্সট ফিল্ড লাগবে ওই ভ্যালুটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো ভ্যালু দিলাম এখানে, ধরেন আমি ভ্যালু দিলাম যে, তো ধরেন আমার এখানে যাই থাকুক, আমি বললাম যে 10 হচ্ছে আমার ভ্যালু। তো এর পরেরটা তো আবার 20 দিব বা 11 দিব, তাহলে এই ভ্যালুটা কোথায় রাখবো আমি? কিভাবে রাখবো? একবার আপনি কমা দিয়ে দিতে পারেন, কিন্তু তখন আবার কমা দিয়ে স্প্লিট করতে হবে গেট টেক্সট করার পরে, করে আবার প্রত্যেকটাকে আবার ইন্ডিভিজুয়ালি পার্সিং করতে হবে। করা অনেক কিছুই যায়, কিন্তু আপনি যদি একসাথে দেন তাহলে আপনার ভুল হতে পারে। আপনি তো বলেছেন যে 2/2, যদি ওখানে 13/12 হতো তাহলে তো অনেকগুলো, আপনার গুণায় ভুল হতে পারতো, কমা কম বেশি হতে পারতো। আপনি তো এই টেক্সট ফিল্ডে ইনপুট দিবেন বারবার, কিন্তু বারবার যে ইনপুট দিচ্ছি ওটাকে ক্যাপচার করতেছি কিভাবে? না, সেটা তো রাখবো কোথায়? এটাকে তো রাখতে হবে আমার এই ভ্যালস আইজে তে। এই টেক্সট ফিল্ডের ভ্যালুটা রাখতে হবে ভ্যালস আইজে তে। এটা কখন রাখবো? এটা তো অটোমেটিক ওখানে যাবে না, তাহলে আমার একটা বাটন রাখতে হবে। না, আমার একটা মানে একটা অন অ্যাকশন মেথড লাগবে, তাহলে একটা বাটন লাগবে মিনিমাম। সেটাই জানতে চাচ্ছিলাম। মানে আপনি টাইপ করলেন, টাইপ করলেই তো সেটা কি হবে তখন? তো কিছু আপনাকে তো একটা ইভেন্ট জেনারেট করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস ওকে। তাহলে অ্যাড এলিমেন্ট টু ম্যাট্রিক্স। করা যায়, অনেক কিছুই করা যায়। আমি যতটা সহজভাবে আপনাদের, মানে এখন যেহেতু লার্নিং শুরু, তো এখন আমরা বেসিক ওয়েতেই করছি। আচ্ছা, এখন আপনি যে ইনপুট দিবেন, আপনি তো র্যান্ডম ভ্যালু রাখতে চাইতে পারেন, পারেন না? তো র্যান্ডম ভ্যালু যদি রাখতে চান তাহলে কি আপনি এখানে ইনপুট দিবেন? আপনার মনে হচ্ছে আমার একটা টেস্ট করা দরকার অ্যাডিশনটা কাজ করে কিনা। তো এই 140টা ভ্যালু বসে বসে টাইপ করবে কে? 120 বার আমাকে বাটন ক্লিক করতে হবে, র্যান্ডম ভ্যালু দিয়ে করতে চাই। দ্যাট অলসো ক্যান বি অ্যান অপশন। ইউজারকে জিজ্ঞেস করেন যে তুমি ইনপুট দিতে চাও কিনা। চাইলে আপনি ইনপুট নেবেন, না চাইলে নেবেন না। তাহলে আপনি একটা চেক বক্স আনতে পারেন। না, লাইব্রেরি ক্লাস ইউজ করবো আমরা। এখানে আপনি ওকে বলতে পারেন want to give input for matrix elements। হবে না, অফ হবে? ওকে, দুইটাই দেওয়া যায়, ঠিক আছে। তো এখন রান টাইম আমি বললাম যে হ্যাঁ আমি দিতে চাই, তো আমি এখানে দিব, ক্লিক করলাম চলে গেল, তারপরেরটা দিলাম, তাই না? ক্লিক করলাম চলে গেল, কেন? কারণ আমি এখানে চাই। বাট হোয়াট ইফ আমি বললাম যে আমি চাই না, তখন কি আমি ইনপুট দিব? যে দেওয়া তো যায়, তাহলে আপনাকে ইউজার কাট খাইতে হবে। এটা থাকলে ইউজার কাট খাইতে হবে, তার মানে এই দুটো আপনি ডিসেবল করে রাখতে পারেন। এইটা ক্লিক করলে এই দুটো এনেবল হবে, এই জন্য আমরা চেক বক্সটা দিয়েছি। ওকে, এখন আপনি কি করবেন? ম্যাট্রিক্স দুটো তৈরি হয়ে গেল, নেক্সট হোয়াট? আপনি র্যান্ডম ভ্যালু দিলে আপনি ইনপুট দিবেন কেন? হ্যাঁ, জেনারেট করার জন্য এইটা আপনার, হ্যাঁ ঠিক আছে। তো তখন আপনি এখানে একটা জেনারেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালুস,
কারণ এটা যদি ডিসেবল করেন তখন ওই বাটনটা ইউজ করতে হবে। তাহলে এটা দিলে ওই বাটনটা ডিসেবল থাকবে, এগুলো এনেবল থাকবে। আবার এটা আনচেক করলে এগুলো এনেবল হবে, ওই বাটনটা জেনারেট ডিসেবল থাকবে। কারণ এটা তো আপনি ওই যে ফ্লিপ ফ্লপের মতো, তাই না? আইদার অর। তাহলে এখানে আপনি বলতে পারেন যে জেনারেট ম্যাট্রিসেস উইথ র্যান্ডম ভ্যালুস। গুড অবজারভেশন। তো আমার যেটাই হোক, র্যান্ডম হোক বা ইনপুট দিয়ে হোক, আমার ম্যাট্রিসেস আর রেডি। নাও হোয়াট আই ডু, এখন কি করব? অ্যাডই যে করবেন তার কি মানে আছে? কেউ তো ট্রান্সপোজও করতে চাইতে পারে, কেউ সাবট্রাক্ট করতে চাইতে পারে। তাহলে আপনার যদি 10টা অপারেশন থাকে, তো 10টা বাটন বসালে ইট লুকস ক্লামজি। অ্যারিথমেটিক অপারেশনে করেছি, বাট when the options are limited you can do that, but when there are many options then it is better to use a drop down list. ওকে, তাহলে আমরা এখন একটা কম্বো বক্স নিয়ে আসতে পারি। তাহলে এই উপরের পার্টটা হচ্ছে আমার ডাটা ক্রিয়েশন। ওকে, তাহলে আমি এখন এখানে একটা লাইন টেনে এটাকে ভাগ করে ফেলি সুন্দর, মানে এগুলো অ্যাস্থেটিক জিনিস, এগুলো নিয়ে মাথা এখন না ঘামাইলেও চলবে। ওকে, তো এখন আমি বলবো যে সিলেক্ট অ্যান অপারেশন করার জন্য আমি এখন একটা কম্বো বক্স অথবা চয়েস বক্স, তাহলে এটা আনলাম। এইখানে আমি কি বলবো, এখান থেকে অপারেশন সিলেক্ট করবো, তো অপারেশনের নামগুলো এখানে থাকবে। পাশে আমি বলবো যে এক্সিকিউট অপারেশন। তাহলে আমার এই 100টা বাটন না দিয়ে whatever is selected in the left that will be executed. Execute operation. তো এক্সিকিউট করার পরে আমাকে তো একটা ফিডব্যাক বা আউটপুট দেখাইতে হবে, তাহলে আই নিড এ লেভেল। তাহলে আমি এখন একটা লেভেল নিয়ে আসি। রেজাল্ট যদি থাকে তাহলে রেজাল্ট লেভেল যেমন শো করলে তো রেজাল্ট না ওটা, তার মানে আউটপুট লেভেল বা রেজাল্ট লেভেল কিছু একটা আপনাকে দিতে হবে। তো এটা বোঝার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সুন্দর লাগবে দেখতে। ওকে, এটা কি আছে? আই থিঙ্ক লেফট সেন্টার্ড, এটাকে আমরা টপ লেফট করে দিই। আর এই টেক্সটটা রাখারই দরকার নাই, ডিলিট ইট। তাহলে এই হলো মোটামুটি আমাদের ডিজাইন। নাও ইফ আই আস্ক ইউ এ কোশ্চেন, হাউ মেনি লেভেলস আর হিয়ার? Level, only level. How many? 7. কোথায়? How many zeros in 6. আপনি 7 বললেন কেন? আমি তো 1 2 3 4 এরকম। ওটা টেক্সট বক্স, sorry, check box. তাহলে 6. Now out of 6 level, how many levels should have fxid? Now at this point you need to be able to do that. এই কোর্সে আপনি মুখস্থ করে কিছু করতে পারবেন না, আপনাকে কনটেক্সট অ্যানালাইসিস করে ডিসাইড করতে হবে। হয় নাই, 2টা লাগবে। কারণ এখানে আমি বলবো যে এন্টার ম্যাট্রিক্স এলিমেন্ট 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 ইন্ডেক্স এখানে দেখাবো। এটা তো ইনিশিয়াল টেক্সট, কিন্তু যখন বাটন ক্লিক করব তখন এখানে 0 0 0 1 ওকে আপনার ডাইমেনশন উপর বেস করে ওইখানে ইন্ডেক্স দেখাইতে থাকবে। তার মানে প্রত্যেক বাটন ক্লিকে এই লেভেলটা আপডেট হবে, তার মানে 2টা লাগবে। তাহলে এই যে ছোট ছোট জিনিস, সাটল জিনিস, এগুলো আনটোল্ড, aesthetic and also improving user experience. You can get by, yes, last একটা mandatory, you are right, you can get by without that one, but এখন আর আমরা বলি না যে ইউজার ইন্টারফেস, এখন আর আমরা বলি না যে ইউজার ইন্টারফেস ডিজাইন, UI ডিজাইন এখন বলা হয় না, এখন বলা হয় যে UX ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। সো you always try to improve the user experience. সো এটা ছাড়াও হবে, কিন্তু আপনি হঠাৎ করে যখন একটা অনেকগুলো ভ্যালু দেওয়ার পরে এটা আসলে কোন কোন ম্যাট্রিক্সের কত রোর কোন কলামের ভ্যালু থাকলে একটু ভালো লাগে আর কি। যাই হোক, তাইলে আমাদের একটা ম্যান্ডেটরি লাগবে, বাট আমরা এটাকে যদি ইউজার এক্সপিরিয়েন্স বেটার করতে চাই 2টা, বাকি 4টার কোনো প্রয়োজন নেই।
টেক্সট ফিল্ড কয়টা আছে? How many text fields are there? How many FXID needed for text field? All 5. কারণ প্রত্যেকটাতে get text করতে হবে। ওকে। চেক বক্সের FXID লাগবে? কেন লাগবে? চেক না আনচেকড? ওকে ওকে গুড। তাহলে চেক বক্সেরও FXID লাগবে। তাহলে টোটাল FXID কয়টা লাগবে? হয় নাই? তাহলে কয়টা হলো? হয় নাই? ইউ টেল মি, এটা তো আপনাকে লজিক্যালি ডিসাইড করতে পারতে হবে। হয় নাই? 10টা তাও হয় নাই? না, আমরা তো বললাম লেভেল 2টা লাগবে। আমরা তো লেভেল 2টা ডিসাইড করে ফেলছি। 11টা FXID লাগবে। হ্যাঁ আচ্ছা, আপনি কনফার্ম কয়টা আগে সেটা বলেন। 2টা লেভেল, 5টা টেক্সট ফিল্ড, না এইভাবে আসেন। 2টা লেভেল, 5টা টেক্সট ফিল্ড, একটা চেক বক্স, একটা কম্বো বক্স। কম্বো বক্সের FXID কেন লাগবে? ওই এক্সিকিউট বাটন চেক করবে যে কম্বো বক্সের কোন অপশনটা, কোন আইটেমটা সিলেক্ট হয়েছে। তাহলে কম্বো বক্সের মেথড ইউজ করতে হবে। তাহলে কয়টা আপনি কনভিন্স হলেন? 9টা। আচ্ছা, এইটা ক্লিক করলে কি হবে? এটা ডিসেবল হবে। এটাকে ডিসেবল করতে হলে বাটনের FXID লাগবে। আবার এটাকে আনচেক করলে এটাকে এনেবল করতে হবে। বাটনের অন অ্যাকশনে তো অন অ্যাকশন মেথড এক্সিকিউট করার জন্য, কিন্তু আপনাকে বাটন দুইটাও মডিফাই করতে হবে। মডিফিকেশনটা এখানে কি? টেক্সট চেঞ্জ না, এনেবল করা বা ডিসেবল করা। কিন্তু এই বাটনের লাগবে না। তাহলে আপনাকে এটা তো কনটেক্সচুয়ালি ডিসাইড করতে পারতে হবে। এটা আপনার মুখস্থ হবে? টোটালি কনটেক্সচুয়াল, ডিপেন্ডস অন কেন লাগবে। আপনি কি এক্সিকিউট বাটনকে এনেবল ডিসেবল কিছু করবেন? আপনি কি এক্সিকিউট বাটনের টেক্সট চেঞ্জ করবেন? আপনি কি এক্সিকিউট বাটনের কালার চেঞ্জ করবেন? তাহলে এক্সিকিউট বাটনের FXID দিয়ে আপনি কি করবেন? কিন্তু এই বাটনের FXID কেন লাগবে? কারণ এটা আনচেক থাকলে এটা ডিসেবল থাকতে হবে, আর এটা চেক থাকলে এটা ডিসেবল থাকতে হবে। তাহলে এই ডিপেন্ডিং অন চেক আনচেক এই বাটন দুইটাকে এনেবল ডিসেবল করতে হবে। বাটন এনেবল ডিসেবল করা মানে কি? বাটনকে মডিফাই করা। To modify the button, you have to use button class methods, and so you need a button instance, a button class client. তো তার মানে আপনার এই বাটন ইনস্ট্যান্স গুলোকে নাম দিতে হবে, FXID লাগবে। তাহলে 11টা FXID লাগবে। মেক সেন্স? আর হ্যান্ডলার মেথড লাগবে কয়টা? হয় না? আচ্ছা, 3টা আগে জাস্টিফাই করেন। এই বাটনের একটা কানেকশন থাকবে যে এই ডাইমেনশন গুলোর ভ্যালু রিড করে র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করে 2টা ম্যাট্রিক্স তৈরি করে ফেলা। এটার একটা কানেকশন লাগবে, এক্সিকিউটরও থাকবে, আর একটা আরো লাগবে। কোন মেথডগুলোর জন্য? না, অন অ্যাকশন তো একটা নোডের জন্য হয়, তাই না? যে আমার একটা এই নোডের জন্য, এই ইভেন্টের জন্য আমার একটা অন অ্যাকশন লাগবে। কেন? ড্রপ ডাউনে তো আপনি কম্বো বক্স সিলেক্ট করলেন, ইনপুট দিলেন, যে টেক্সট ফিল্ডে টাইপ করতেছেন, ইনপুট দিচ্ছেন। FXID ছাড়াও আপনি ইনপুট দিতে পারবেন। ইনপুট দেওয়ার জন্য তো FXID লাগবে না, কিন্তু ইনপুটটা রিড করতে হলে FXID লাগবে কোডের থেকে। তো চেক বক্সের অন অ্যাকশন লাগবে, কারণ এটা সিলেক্টেড না ডিসিলেক্টেড উপর বেস করে আপনাকে এখানে এনেবল ডিসেবল করতে হবে। তো তার জন্য একটা মেথড লাগবে। তাহলে আপনার রিকোয়ারমেন্ট অফ দিস ভিউ এন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এইটাকে আপনার মাথায় রেখে ইউ হ্যাভ টু ডিসাইড দিস।
তাহলে আপনার মিড টার্মে আপনাকে একটা এফএক্সএমএল ফাইল বানাতে হবে, সেখানে আপনি এফএক্স আইডি দিতে হবে, হ্যান্ডলার মেথড গুলো ঠিক মতো দিতে হবে, কোড সেকশনে দিয়ে এফএক্সএমএল ফাইলটা সেভ করতে হবে। এই যে ডিজাইন করলেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটার জন্য 10 মার্ক। আর এই কোড সেকশনে গিয়ে আপনি যার প্রয়োজন মতো জিনিসপত্র দিচ্ছেন কিনা, ডিসাইড করতে পারছেন কিনা, এটার জন্য 5 মার্ক। 15 মার্ক হচ্ছে আপনার এফএক্সএমএল থেকে, আর বাকি 85 মার্ক হচ্ছে আপনার কোড। ওকে, মডেল ক্লাস কোড আর কন্ট্রোলার ক্লাস কোড, এই হচ্ছে আপনার 100 মার্ক মিডল। ওকে, দ্যাট উইল কন্ট্রিবিউট টু 20% অফ ইউর ওভারঅল গ্রেড। আচ্ছা, তাহলে আসেন এখন আমরা দিয়ে দিই। তাহলে এটা এফএক্স আইডি কি দিতে পারি? এটা তো একটা টেক্সট ফিল্ড, তাহলে নাম্বার অফ রোজ অফ ম্যাট্রিক্স 1 টেক্সট ফিল্ড। ওকে, বা ফার্স্ট ম্যাট্রিক্স টেক্সট ফিল্ড, ফার্স্ট ম্যাট্রিক্স টেক্সট ফিল্ড, নাম্বার অফ রোজ অফ ফর ফার্স্ট ম্যাট্রিক্স টেক্সট ফিল্ড। হ্যাঁ, বড় বড় লেখেন, কিন্তু যাতে আপনি নিজের কোড 6 মাস পরে দেখলে বুঝতে পারেন। এভাবে তো লিখতে পারি and rows amount text field। তো এটা আপনি নিজেই বুঝবেন এটার মানে কি, নিজে বুঝলে আরেকজন বুঝবে না। আরেকজন বুঝবে না। তাইলে আপনার কোড শুড বি রিডেবল, আপনার কোড যাতে রিভিউয়েবল হয়। আপনি তো ওইভাবে হবে না, আপনি যে ডিক্লেয়ার করছেন ওখানে কমেন্ট দিচ্ছেন, পরে যখন ইউজ হয়েছে ওখানে আবার কমেন্ট, সে প্রত্যেকবার উপরে উঠে উঠে দেখবে। তাহলে নাম্বার অফ রোজ ফর ফার্স্ট ম্যাট্রিক্স টেক্সট ফিল্ড। কোডিং কনভেনশন আমাদের ফলো করা উচিত। গেল, তাহলে এইটাতে কি দিব? একই জিনিস, শুধু সেকেন্ড। ফার্স্টের জায়গায় আমরা 2ND করে দিই সেকেন্ড। আচ্ছা, এখন এইটাকেই কপি করে আবার যদি কলামে বসাই এইটিতে, তাহলে রোর জায়গায় কলাম হবে। তাহলে নাম্বার অফ কলস আবার এটাকেই কপি করে যদি এখানে বসাই, তাহলে সেকেন্ড, নাম্বার অফ কলস ফর সেকেন্ড, না ফার্স্ট হবে। এটা কি হবে? ম্যাট্রিক্স এলিমেন্ট টেক্সট ফিল্ড, ম্যাট্রিক্স এলিমেন্ট টেক্সট ফিল্ড, হ্যাঁ এলিমেন্ট টেক্সট ফিল্ড। তাহলে এটা কি হবে? এলিমেন্ট ইন্ডেক্স লেভেল দিতে পারেন, ইন্ডেক্স প্রম্পট লেভেল এবং কিছু বলতে পারেন, তাই না? তাহলে এলিমেন্ট ইন্ডেক্স প্রম্পট লেভেল। কারণ এটা আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার নেম বিগিনস উইথ স্মল লেটার, ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার। ওকে, প্রশ্ন যখন করলেনই হোয়াট ইজ আইডেন্টিফায়ার, ডিকশনারি মানে কি? না, ডিকশনারি মিনিং অফ আইডেন্টিফায়ার, which identifies something। তাহলে ভেরিয়েবল নেম আইডেন্টিফাইজ হোয়াট? এখানে আমরা কি আইডেন্টিফাই করছি? মেমোরি। ইওর ভেরিয়েবল নেম আইডেন্টিফাইজ এ লোকেশন। এক্স বললে ওই বাইটে যেতে হবে, ওয়াই বললে সেই বাইটে যেতে হবে। সো ইওর ভেরিয়েবল নেম takes you to the memory location, so it identifies the memory. That's why variable names are identifier. fxid তে লিখছি element index prompt level, এটা তো লেভেল, এটা তো টেক্সট ফিল্ড না। What about method name, is it identifier? না, কিন্তু এটা কি ক্লাস নেম? এই যে সেট ম্যাট্রিক্স স্মল লেটার, এটা তো আমি লিখছি, আপনি যেটা অটো জেনারেট হয় এটা দেখেন, মেইন স্মল না ক্যাপিটাল, স্টার্ট স্মল না ক্যাপিটাল, হ্যাঁ এখানে এই যে অন অ্যাকশন স্মল না ক্যাপিটাল, তাইলে মেথড নেম ইজ অলসো আইডেন্টিফায়ার। বাট ও কি আইডেন্টিফাই করে? নট শিওর কেন, মেমোরি আইডেন্টিফাই করে। হ্যাঁ, কার মেমোরি? ডাটার মেমোরি না, কোডের মেমোরি। আপনার আপনার এই এটা তো সোর্স কোড, সোর্স কোড যখন বিল্ড হয় কম্পাইলার এটাকে মেশিন কোড জেনারেট করে,
তো মেশিন কোড আপনার র্যামে লোড হয় না, খালি কি ডাটাই র্যামে লোড হয় নাকি? আপনার মেশিন কোডও তো র্যামে লোড হয়। তাহলে আপনার মেশিন কোডটা যদি 1000 বাইট হয়, তখন 5000 বাইট, অনেক বড় একটা প্রোগ্রাম। তো এই 5000 বাইটের মধ্যে আপনার মেথডের জন্য যে 500 বাইট, মেথডের যে কোড, এই কোডগুলো তো মেমোরি অকুপাই করে। বাইট আছে না, ওর ইনস্ট্রাকশন গুলো তো বাইটে, মানে আপনি যেমন ডাটা বাইট স্টোর করেন, আপনি ইনস্ট্রাকশনও তো বাইটে স্টোর করেন। তো তাহলে আপনার এই মেথডের স্টার্টিং বাইট, কোডের স্টার্টিং বাইট কোনটা লোড হওয়ার পরে ওইটা মেথডের নাম আপনাকে দেয়। তাহলে আমি যখন বলি যে আসিফ ডট পে বিল, পে বিল মেথড এক্সিকিউট হয়, কিন্তু পে বিল মেথডের কোডের লোকেশন কোথায়? পে বিল নামটাই আমাকে ওই লোকেশনকে রেফার করে। বাট এখানে ডিফারেন্সটা হলো, এখানে লোকেশনটা বের করা হয় ডিসপ্লেসমেন্ট দিয়ে। হ্যাঁ, মানে আমার পুরো কোডটা 5000 বাইট, এই মেথডের কোড শুরু হচ্ছে 1200 বাইটতম বাইট থেকে। এখন ওই 5000 বাইট তো এজ এ চাঙ্ক লোড হবে। তা আমি এখন রান করলে র্যামের যে জায়গায় লোড হচ্ছে, পরে রান করলে আরেক জায়গায় লোড হতে পারে। অ্যাবসোলুট অ্যাড্রেস প্রত্যেক রানে সেম থাকবে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম। যে প্রোগ্রামের স্টার্টিং বাইট থেকে 1200 নাম্বার বাইটে গেলে আমি এই মেথডের বাইট পাবো। তাহলে ওই মেথডের নাম আমাকে ডিসপ্লেসমেন্ট বাইটটা দেয়। ওকে, তাহলে ইট আইডেন্টিফাইজ দ্য মেমোরি of the code. That's why method name is also identifier. So all identifier, the coding convention industry starts with small letter, and all the custom type names start with capital letter. তার মানে ক্লাস সব কাস্টম টাইপ, all class names start with capital letter. তাইলে আপনার এই যে ক্লাসটা বানিয়েছে হ্যালো কন্ট্রোলার, এটাকে আমি বানিয়েছি? ওটা তো ডিফল্ট আসে ক্যাপিটাল লেটার। হ্যালো অ্যাপ্লিকেশন ক্যাপিটাল লেটার। So we need to follow this convention in our project too. Okay? আচ্ছা, এখন এটা গেল, এটাকে দিতে হবে। এটাকে আমরা কি দিতে পারি? জেনারেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালুস বাটন। এটা তো এফএক্স আইডি মেথড না, এটা এফএক্স আইডি। এটার আবার একটা অন অ্যাকশনও আমরা দিব, এখানেও দিব, যে ক্লিক করলে কি হবে সেটা এখানে দিব। আর একে যদি কেউ মডিফাই করে এটার অন অ্যাকশন থেকে, তার জন্য তো নাম লাগবে, এটা এখানে। ওকে, জেনারেট ম্যাট্রিক্স উইথ র্যান্ডম ভ্যালুস বাটন। তা আপনাদের কোর্স প্রজেক্টে এরকম কয়টা এফএক্সেবল বানাইতে হবে? কয়টা অনুমান করেন দেখি। না, কোর্স প্রজেক্টে বলেন, আপনি বলেন। হ্যাঁ, এফএক্সএমএল ফাইল লাগবে, ভিউ লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনার 10টা গোল, 8টা গোল আছে না? একটা গোলই এক্সিকিউট করবেন। একটা গোলের সাথে আরেকটা গোলকে আপনি একই পেজে মিশাবেন নাকি? তাহলে আপনার কিভাবে? আপনার এমপ্লয়ির 8টা টাস্ক, 8টা টাস্কের জন্য সেপারেট ভিউ, 8টা ভিউ, 64টা ভিউ, 64টা টাস্ক, আর 8টা ড্যাশবোর্ড। তাহলে 64 + 8 কত হইল? 64 + 8 কত হলো? 72। লগ ইনের জন্য একটা, ফরগট পাসওয়ার্ড যদি দেন, সাইন আপ যদি থাকে। আচ্ছা, তাহলে 70। আবার কিছু কিছু গোলের জন্য মাল্টিপল পেজও লাগতে পারে। আপনি যখন একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তখন বলে না সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনি আরেকটা পেজে চলে যাচ্ছেন। তার মানে একটা টাস্কে আপনি মাল্টিপল ভিউ থাকতে পারে। If the content is too big, then you break it down into separate view. Save and continue, save and continue, save and continue. Last view থেকে আপনি বলেন সাবমিট। তাহলে এই পুরো 3টা ভিউ মিলে একটা গোল, এটাও হতে পারে। তাহলে মিনিমাম আপনার 70 to 100 এই রেঞ্জের নাম্বার অফ এফএক্সএমএল। তাহলে 100টা এফএক্সএমএল যদি বানান, 100টা কন্ট্রোলার ক্লাস। আর পুরো অ্যাপ্লিকেশনের জন্য যদি 20-30টা মডেল ক্লাস বের করে ফেলেন, প্রোডাক্ট, কাস্টমার, বিল, ইনভয়েস, কার, তাহলে আপনার মোটামুটি 120টার মতো জাভা ক্লাস আপনারা বানাবেন 4 জনে মিলে। তাহলে একটা ক্লাসে যদি গড়ে 200 লাইন করে কোড হয়, তাহলে আপনার 100টা ক্লাসের জন্য 20,000 লাইন, মানে 20 থেকে 25,000 লাইনের একটা কোড আপনাদের 4 জন মিলে লিখবেন। ভেরি ডুয়েবল।
এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। আচ্ছা, তাহলে এটা কি দিব? এটা দিলাম। এটা কি দিব? এটা দিব অ্যাড এলিমেন্ট টু ম্যাট্রিক্স বাটন। ওকে, বলা যায় অ্যাড এলিমেন্ট টু ম্যাট্রিক্স বাটন। এটাতে কি দিব? অপারেশন চয়েস কম্বো বক্স বা সিলেক্ট অপারেশন কম্বো বক্স তাও দিতে পারেন। সিলেক্ট অপারেশন কম্বো বক্স। হ্যাঁ, শেষ, আমারও শেষ। লাগবে না এফএক্স আইডি। এটাতে কি দিব? রেজাল্ট লেভেল, আউটপুট লেভেল, যা খুশি দেন, আউটপুট লেভেল। এখন আসেন অন অ্যাকশন। তাহলে এটাতে কি দিব? এইটাই নিয়ে আসি কপি করে, জেনারেট বাটন। হ্যাঁ, বাটনের জায়গায় অন অ্যাকশন দিয়ে দিই। আচ্ছা, এটাতে কি দিব? অন অ্যাকশন। এই কপি বাটনের জায়গায় অন অ্যাকশন। এটাতে কি দিব? এক্সিকিউট অপারেশন অন অ্যাকশন। আরেকটা লাগবে চেকবক্স। তাহলে এটা কি ছিল আপনার? ইনপুট চয়েস বক্স অন অ্যাকশন, মানে কিসের অন অ্যাকশন? চেকবক্স। ইনপুট চয়েস বা ইনপুট মোড দিতে পারেন, মানে র্যান্ডম ভ্যালু না ইউজার ইনপুট। ওকে, ইনপুট মোড দিব নাকি এলিমেন্ট ইনপুট ক্যাপচার চেকবক্স, এরকম কিছু একটা কি দেওয়া যায়? আচ্ছা, আপাতত দিয়ে রাখি। হ্যাঁ, ইনপুট চয়েস, ঠিক আছে। চয়েস চেকবক্স অন। তাহলে আমাদের 4টা এফএক্স আইডি হয়ে গেল। এখন আমার কাজ কি? সেভ। এখন আমার কাজ হলো এফএক্সএমএল এ এসে আগে কন্ট্রোলার ক্লাসের নামটা ঠিক করে দেই, এখানে কন্ট্রোলার ওয়ার্ডটা বসাই দেই আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার কাজ কি? আপডেট কন্ট্রোলার। এই যে কন্ট্রোলার ক্লাসটা যদি দেখেন, ফিল্ডগুলো কি? ফিল্ডগুলোর স্কোপ কি? ডিফল্ট। আর মেথডগুলোর স্কোপ কি? ডিফল্ট। ওকে, এখন আমরা এটাকে ইম্পোর্ট করে নেক্সট ক্লাসে কাজ করবো। আজকের মতো জানি।